দুঃখিত যে আমরা সকালে তোমাদের ক্লাসটা নিতে পারিনি টাইমলি, যদিও 1:05 ধরে ক্লাস ছিল। দেখো সেই ক্লাসটাই তৈরি করা ছিল। আমরা এখন জাস্ট স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা প্রেজেন্টেশন চলে যাই। দেখা যায়? হ্যালো, জি স্যার। জি স্যার। দেখা যায়। আমরা গুণগত রসায়নে আছি। আমরা এই অধ্যায়ের শেষের দিকে প্রায়, আর হয়তো একটা লেকচার দিলে আমরা এই এখান থেকে যেসব প্রশ্ন হবে সেই প্রশ্নগুলো তোমাদের প্র্যাকটিস করাবো। আমি চেষ্টা করব সব কিছু লিখে দিতে, তোমরা এখান থেকে নোট করে নিলে বা কী ধরনের প্রশ্ন হয় বোর্ডের প্রশ্ন দেখে করে দিলে তোমাদের জন্য খুব সুবিধা হবে। তো যাই হোক, আমরা এই অংশে যেসব জিনিস শিখবো সে হলো যে পরমাণু স্থায়ী কণিকার বর্ণনা। আমরা তো স্থায়ী কণিকার নাম জানি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আমরা তার বর্ণনা শিখব। তার পরমাণু স্থায়ী অস্থায়ী কণিকাগুলো হচ্ছে তাদের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর। যেসব কণিকা আছে তাদের সংখ্যা আছে, ভর আছে, সেগুলো আমরা জানবো। আর জানবো হচ্ছে তড়িৎ চুম্বকীয় বিকিরণ, এদের বিকিরণ অঞ্চল এবং ব্যবহার। এই যে বিকিরণগুলো যে হয়, তড়িৎ চুম্বকীয় বিকিরণ, এগুলোতে আমরা কি করব, কেন আমাদের সব জন্ম নিল এবং এটাতে কি কি হয়, এবং যেগুলো হয় এগুলো দিয়ে সেগুলো আসলে খুবই সায়েন্টিফিক এবং খুবই আধুনিক চিকিৎসা, আধুনিক পন্থা, আধুনিক ব্যবস্থা। যেন আমরা মোবাইল ব্যবহার করছি, আমরা জুমে ক্লাস দিচ্ছি, এগুলো কিন্তু সব তড়িৎ চুম্বকীয় বিকিরণের ফল। হ্যাঁ, কিভাবে তোমার কাছে ওয়েব হিসাবে চলে আসলো। যাই হোক, এগুলো আমরা একটু আলোচনা করব। আমরা যদি প্রথম সেই দিকে ক্লাসে ফিরে চাই, আমরা যেটা তোমাদের এখানে দেখানো হয়েছিল যে মূল কণিকা, তোমাদের বলছিলাম নিরতিশয় ক্ষুদ্র কণিকা হচ্ছে খুবই ছোট কণা, এমন ছোট কণা যে তোমার কল্পনারও নিচে। সেটা খালি চোখে তো দেখা না, মাইক্রোস্কোপ দিয়ে অনেক সময় দেখা যায় না। যেমন মূল কণিকা প্রকার হচ্ছে তিন প্রকার, একটা স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট। স্থায়ী জানি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অস্থায়ী আছে অনেক, কম্পোজিট কণিকা এখনো সৃষ্টি হচ্ছে, যেগুলো আমরা তৈরি করতে পারি সেগুলো। স্থায়ী মৌলকণিকা কতগুলো মৌলকণিকা যা সব মৌলের পরমাণুতে থাকে তাকে স্থায়ী মৌলকণিকা বলা হয়। যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সবগুলাতেই থাকে, এই জন্য তাদেরকে স্থায়ী বলা হচ্ছে। অস্থায়ী হচ্ছে কোনটাতে থাকে কোনটাতে থাকে না, সেগুলোকে আমরা বলছি। এখন পরমাণু স্থায়ী কণিকার বর্ণনা। আমরা দেখি যে পরমাণুতে স্থায়ী কণিকাগুলো আসলে কি কি আছে এবং সেগুলো। যেমন ইলেকট্রন সম্বন্ধে অনেক বড় গুরু রচনা রাখা যাবে। হ্যাঁ, ইলেকট্রনের শেষ নাই, রসায়ন বিজ্ঞানে ইলেকট্রনই সব। সো ইলেকট্রন যারা আমরা কিছুই বলতে পারবো না, কিছু শুনতে পারবো না। তাই বলছে যে ইলেকট্রন একটি নেগেটিভ চার্জ যুক্ত কণা, এটি পরমাণু হতে মুক্ত হতে পারে, মানে বিক্রিয়া যখন করে তখন মুক্ত হতে পারে, বা পরমাণু নিউক্লিয়াসের সাথে আবদ্ধ হতে পারে, আবার পরমাণুতে ফিরে আসতে পারে। কাউকে ইলেকট্রন দান করলা, কাউকে দান নিলা। পরমাণুগুলিতে ইলেকট্রনগুলি বিভিন্ন স্তরে গোলাকার শেলগুলিতে বিদ্যমান থাকে, যা শক্তির স্তরকে উপস্থাপনা করে। গোলাকৃতি শেলটি যত বড় তত বেশি ইলেকট্রন এর মধ্যে রয়েছে। সোজা অনেক কথা বলা হয়েছে ইলেকট্রন সম্বন্ধে, সবগুলা যে কাজের ভিত্তি করে। ইলেকট্রন দান করলে ইলেকট্রন মুক্ত হয়ে গেল, ইলেকট্রন যদি আবার ফেরত আসে তাহলে নিউক্লিয়াসে চলে আসলো, এবং শেলের মধ্যে ইলেকট্রনগুলি থাকে। শেল যত বড় হবে ইলেকট্রনগুলা তত বেশি হতে থাকবে। আরো কিছু ইলেকট্রনের তথ্য আছে, যে 1897 সালে জে থমসন ক্যাথোড রশ্মির উপর পরীক্ষা করে অস্তিত্ব আবিষ্কার করেন। অনেকে দেখে নাও যে ক্যাথোড রশ্মির উপর ভিত্তি করে এগুলো আবিষ্কার করা হয়েছে, যে অস্তিত্ব, যে ইলেকট্রন বলে একটা জিনিস আছে, তখন নাম টাম দেওয়া হয়নি। তারপরে ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 × 1031 কেজি, চার্জ হচ্ছে 1.6 × 10⁻19 কুলম। এগুলো আমরা দেখেছি আগে অঙ্ক করার সময়। হ্যাঁ, তারপরে 1891 সালে দেখো, 1897 খ্রিস্টাব্দে জনস্টন স্টোনের নাম রাখার প্রস্তাব করেছে ইলেকট্রন। তারপরে হচ্ছে আমার ইয়ারটা নিয়ে একটু সন্দেহ আছে, যে যেহেতু 97 হলো, 91 নাম হলো কিনা। যাই হোক, রবার্ট অ্যান্ড্রুস মিলিকান আমেরিকান পদার্থবিদ ছিলেন। প্রাথমিক ইলেকট্রন কণার
ইলেকট্রনের চার্জের পরিমাণ নির্ণয় করেন। তার কাজের জন্য 1923 সালে তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়। বিরাট বড় অ্যাচিভমেন্ট। দেখো কত বছর পর ইলেকট্রন যে চার্জ 1.6 × 10⁻19 কুলম্ব সেটা আবিষ্কার করা হয়েছে অনেক বছর, 23 সালে তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। বিরাট বড় আবিষ্কার। স্যার একজন ক্লাসে আসতে যাচ্ছে, আসতে পারতেছে না বলে। কেন আসতে পারছে না কেন? তো ও তো জুমে কি অ্যাড করেছে? হ্যাঁ। তাহলে তো আসার কথা। লিংকে অ্যাড হয়তো বলো। আমি তো লিংক দিয়ে রেখেছি। কই? আচ্ছা আচ্ছা সরি আফরিন মুন। হ্যালো আফরিন, আসছো? জয়েনিং হচ্ছে আর কি। তুমি দেখতে পাচ্ছ? হ্যালো। ইয়েস স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। অ্যান্ড্রুস মিলিকান পদার্থবিজ্ঞানী, তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। এগুলো আমাদের অনেক সময় নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকতে পারে। চার্জ কত, ভর কত, যে থমসন অস্তিত্ব প্রমাণ করে। আইনস্টাইন ইলেকট্রনের নাম রাখার প্রস্তাব করেন। অ্যান্ড্রুস হচ্ছে চার্জ নির্ণয় করেন। একটা ইলেকট্রনের জন্য কতগুলো বিজ্ঞানীর অবদান ছিল আর কি। এই জন্য ইলেকট্রনটা খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ। এইবার ইলেকট্রনের পরে প্রোটন। প্রোটনের ভূমিকা কিন্তু রসায়ন বিজ্ঞান বেশি নাই, ফিজিক্সে বেশিরভাগ ব্যবহৃত হয়। যেমন অ্যাটম বম তৈরি করতে, নিউক্লিয়ার বিক্রিয়া করতে প্রোটনের খেলা খেলে। তারপরও প্রোটন না থাকলে ইলেকট্রনের যে ইলেকট্রনকে কে রাখবে, ইলেকট্রনকে কে ছেড়ে দিবে, সেই জিনিসগুলো কিন্তু প্রোটন করে থাকে। প্রোটন একটি পজিটিভ চার্জযুক্ত কণা। এটি পরমাণু নিউক্লিয়াসে নিউট্রনের সাথে আবদ্ধ থাকে। প্রোটনের ভর হচ্ছে 1.67 কেজি। তুমি জানো যে এটার সঙ্গে 1800 ইলেকট্রনের ভরের সঙ্গে 1836 গুণ করলেই এটা পাওয়া যাবে। চার্জ হচ্ছে ইলেকট্রনের সমান। একটি হাইড্রোজেন পরমাণু হতে একটি ইলেকট্রন চলে গেলে প্রোটনের সৃষ্টি হয়। এটা সংজ্ঞা দিচ্ছে তারা, প্রোটন কাকে বলে। কারণ যেহেতু ইলেকট্রন আর প্রোটন, একটা ইলেকট্রন চলে গেলে হাইড্রোজেন পরমাণুতে একমাত্র শুধুমাত্র থাকে হচ্ছে প্রোটন। এই সংজ্ঞাটা যদিও ভুল, কারণ হাইড্রোজেনের মধ্যে যদি নিউট্রন থাকে একটা, তাহলে তো বলতে পারবো না, তাই না? যাই হোক, এই নামটি হাইড্রোজেন নিউক্লিয়াসে 1920 সালে আর্নেস্ট রাদারফোর্ড দিয়েছিলেন আর কি। প্রোটনের সংজ্ঞাটা রাদারফোর্ড দিয়েছিলেন। তাই সব রাদারফোর্ডের মডেল যদি আমরা পড়ি, সো আমরা এইভাবে সংজ্ঞা উনি দিয়েছিলেন। আমরা প্রোটন সম্বন্ধে এইটুকুই জানবো। প্রোটন ইলেকট্রনের মতো নিউটন একটি চার্জ নিরপেক্ষ কণা। 1923 খ্রিস্টাব্দে জেমস চ্যাডউইক নিউটন সম্পর্কে ধারণা দিয়েছিলেন। প্রোটনের ভরের প্রায় সমান এবং প্রোটনের মধ্যে একটি নিউটনের মধ্যে একটি প্রোটন ইলেকট্রন থাকে, তাই নিউটন একটা চার্জ নিরপেক্ষ। বুঝতে পারছো? নিউটন সম্বন্ধে এরকম পরীক্ষা খুবই কম থাকে, তারপর জানার জন্য একটু জানা। এখন আমরা যদি এটাকে যদি বিশ্লেষণ করি, আমরা একটা জিনিস নিয়েছি, প্রোটনকে আমরা পি দিয়ে প্রকাশ করছি। ভর 1, চার্জ প্লাস পজিটিভ, ভর এখানে গ্রামে দেওয়া আছে, এটাকে 3 দিয়ে যোগ করলে হবে 27, সেটা হবে কেজি। চার্জ 1.6, এটা কুলম্ব। আর যদি ইএসইউ ইলেকট্রনিক ইউনিট যদি হয়, তাহলে হবে 4.8 × 10⁻10। তারপর থাকে কোথায়? অবস্থান নিউক্লিয়াসে। নিউটনের বেলায় উপরে লিখবো 1, নিচে লিখবো 0। তার মানে কি? ভর 1, চার্জ 0, নিরপেক্ষ। আর ইলেকট্রন দেখো ভর নাই, চার্জ হলো -1। তিনটা কিন্তু 3 ধরনের প্রতীক। আর সবকিছু দেখতে পাচ্ছ ভর হচ্ছে 1837 ইলেকট্রন ভরের, এবং ভর এখানে দেওয়া আছে। এখানে যদি 28 এর সাথে 3 যোগ করো তাহলে 31 হবে। 31 মেনলি হবে তোমার কেজি, এবং চার্জ দেওয়া আছে নেগেটিভ, এটা চার্জ দেওয়া আছে পজিটিভ। যে আমাদের এই চারটুকু মনে রাখলেই আমাদের মোটামুটি হবে। আমাদের বেশিরভাগ লাগে হচ্ছে ভর এবং চার্জ, তো আমরা জানি আর কি। পারমাণবিক সংখ্যা পেয়ার ব্যাপার। নিউক্লিয়াসের মধ্যে যে কয়টি প্রোটন থাকে তাকে তার সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। যেমন সোডিয়ামের 11টি প্রোটন থাকতে পারে এবং 11টা কিন্তু ইলেকট্রন থাকে, তাহলে পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তারপরে পারমাণবিক ভর। এখন আমরা জানি হাইড্রোজেনকে ধরা হয়েছে 1, হাইড্রোজেনের তুলনায় কত গুণ ভারী। তাহলে হাইড্রোজেন যদি একটি প্রোটন থাকে, 11টি সোডিয়াম থাকলে তাহলে 11 × 1 কিন্তু, তাহলে পারমাণবিক ভর হবে 11।
জাস্ট এটা আমাদের বলা হয়েছে, এখানে সুন্দর করে দেওয়া হয়েছে নিউক্লিয়াসের মধ্যে যে কটি প্রোটন থাকে তাকে তার ভরকে পারমাণবিক ভর বলা হয়। যেমন কার্বনের প্রোটন সংখ্যা হলো 6, তাই পারমাণবিক ভর হবে 6 + 6। 6 কেন হলো? প্রোটন এবং নিউট্রনের ভর 12, ঠিক আছে। যেহেতু ইলেকট্রনের ভর নেই, সেক্ষেত্রে আমরা পারমাণবিক ভরটা আমরা যোগ করেছি ইলেকট্রন বাদ দিয়ে নিউট্রন এন্ড প্রোটনকে, ঠিক আছে। এখন তড়িৎ চুম্বকীয় বিকিরণ এদের তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্কের উপর ভিত্তি করে প্রধান 7টি অঞ্চলে ভাগ করা হয়েছে। আমরা এখন এইদিকে চলে আসলাম। তড়িৎ চুম্বক বিকিরণ, দেখো এখানে অনেক অনেক আধুনিক বিজ্ঞান, এগুলো সে বিকিরণ দেখবো যে আমাদের প্রথমে গামা রশ্মি, রঞ্জন রশ্মি, অতিবেগুনি অঞ্চল, দৃশ্যমান অঞ্চল, অবলোহিত অঞ্চল, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, এই 7টা ওয়েভ নিয়ে আমাদের কাজ। আমরা এগুলো সব কিছু ব্যবহার করছি এবং এগুলো আমাদের মানুষের কল্যাণে ব্যবহার হচ্ছে। যদিও এগুলো সবই ক্ষতিকর মানুষের শরীরের জন্য, কিন্তু আমাদের উপকার করছে। আমার হাড় ভেঙে গেছে, আমি যদি এক্সরে না করি তাহলে বুঝতে পারবো হাড়টা কোথায় ভেঙে গেছে, ডাক্তার কিভাবে চিকিৎসা করবে। কিন্তু একবার হোক দুইবার হোক আমরা অনেক সময় এক্সরে করে থাকি। গামা রশ্মি যদি ব্যবহার হয় না, তারপরও ক্যান্সার নির্ণয়ের জন্য এবং ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে গামা রশ্মি ব্যবহার করা হচ্ছে। অতিবেগুনি রশ্মি অঞ্চল আমাদের খুব বেশি দরকার হয় না, তারপরও পানি বিশুদ্ধকরণে অতিবেগুনি রশ্মি খুবই দরকার। দৃশ্যমান অঞ্চল বেশি কাজ করে না, তারপরও আলো দিয়ে আমরা রং দেখতেছি, সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারছি, সেই রং আমাদের চোখে লাগছে, সেই রং জামা কাপড় কিনছি। যদি রং না থাকে সাদা কাপড় কি তুমি কিনবা? অবলোহিত অঞ্চল আমরা চোখে দেখি না, কিন্তু এইটা সূর্যের আলো যেমন আসতেছে অবলোহিত অঞ্চল দিয়ে, যেমন আমাদের এখন চিকিৎসা বিজ্ঞানের ফিজিওথেরাপি যেটা হয় সেটা হচ্ছে অবলোহিত অঞ্চলের তাপ দিয়ে এটা মেনলি করা হয়। মাইক্রোওয়েভ তো বুঝতেই পারতেছো, মাইক্রোওয়েভ মানে হচ্ছে রেডিও ওয়েভ, রেডিও যে আমরা শুনতাম, এবং আমাদের মোবাইল কোম্পানি যেগুলো হচ্ছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভের সংমিশ্রণ। যাক, এগুলো সবই আমাদের কাজে লাগছে, এগুলো আমরা একটা একটা দেখি কে কোথায় অবস্থান করছে। গামা রশ্মি, গামা রশ্মি হচ্ছে প্রতি গামা এক প্রকার উচ্চ কম্পাঙ্কে অতি খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্য তড়িৎচুম্বকীয় বিকিরণ। গামা রশ্মি কম্পাঙ্ক সাধারণত 19 হার্টজের উপরে, তাই তার শক্তি 100 কিলো ইলেকট্রন ভোল্টের উপরে। তরঙ্গ দৈর্ঘ্য এর হচ্ছে 10 পিকোমিটার। পিকোমিটার বোঝা যায় জানি না। প্রথমে হচ্ছে 10 পিকোমিটার হচ্ছে 10 টু দি পাওয়ার 12, 10 টু দি পাওয়ার -12, ন্যানোমিটার হচ্ছে 10 টু দি পাওয়ার 9, মাইক্রোমিটার হচ্ছে 10 টু দি পাওয়ার -6। তাহলে এইভাবে, তাহলে মিটার, তারপরে মিলিমিটার, তারপরে হচ্ছে মিলিমিটার, পরে হচ্ছে ন্যানোমিটার, সরি মাইক্রোমিটার, মাইক্রোমিটার হচ্ছে মিলিমিটার, তারপর হচ্ছে পিকোমিটার, 10 টু দি পাওয়ার -12। চিন্তা করে 1 লিখে 12টা শূন্য দিতে হবে। সেই রকম তরঙ্গ দৈর্ঘ্য ছোট, এবং যত তরঙ্গ দৈর্ঘ্য ছোট হবে শক্তি তত বেশি হবে। এই জন্য গামা রশ্মির শক্তি সবচেয়ে বেশি। আমরা কি জানলাম? জীবদের প্রভাব, গামা রশ্মির ভেদন ক্ষমতা অত্যাধিক, তাই কারণে এটা জীবদের ভিতরে ব্যাপক ক্ষতি সাধন করে, যেমন বিকিরণজনিত অসুস্থতা, ক্যান্সার ইত্যাদি। আমরা যে গামা রশ্মি আমাদের শরীরের মধ্যে বেশি প্রবেশ করে, তার মধ্যে ক্যান্সার মতো রোগ হওয়ার সম্ভাবনা আছে। ব্যবহার, চিকিৎসা বিজ্ঞানের নিয়ন্ত্রিত উপায়ে গামা রশ্মি নানাবিধ ব্যবহার হয়েছে। সিটি স্ক্যান, রেডিওথেরাপি, ক্যান্সার চিকিৎসা গামা রশ্মি বা রঞ্জন রশ্মি ব্যবহৃত হয়। বুঝতে পারছো? আমাদের কিন্তু যেমন ক্যান্সার হতো, আগে তো ক্যান্সারই ছিল না, জাস্ট মারা যেত মানুষ, কিন্তু এখন অনেক লোকই ক্যান্সার হয়েছে, বহুদিন পর্যন্ত মোটামুটি বেঁচে থাকে। মানুষ তো সবাই আমরা মারা যাবই, বাট তারপরে আমরা চিকিৎসা বিজ্ঞানে এটার একটা বড় ভূমিকা নিয়ে আসছে গামা রশ্মি। বহুল পরিচিত রঞ্জন রশ্মি বা এক্স রে, হ্যাঁ, বিজ্ঞানী রঞ্জেন নামে একজন বিজ্ঞানী তৈরি করেছে, তাই তার নাম রাখা হয়েছে এক্স রে বা রঞ্জন রশ্মি। এটি এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হয়, তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দ্বারা এটি রশ্মি গতিপথ কোনো বিচ্যুতি ঘটে না। এখন বলা হচ্ছে এই রশ্মিগুলো এত ফাস্ট এবং এত কারো প্রভাবে যে আটকে থাকবে বা কেউ আটকাবে এরকম চুম্বক বা বিদ্যুৎ ক্ষেত্র সৃষ্টি হয় না, সেটাই বলা হচ্ছে। এবং এই এক্সেসিভ তরঙ্গ থেকে অনেক কম, 10⁻8 থেকে 10⁻11, তার মানে পিকোমিটারের পরে দেখো 11 আসছে এখানে। হ্যাঁ, এই রশ্মি মানুষের চোখে অনুভূতি জন্মায় না। ফটোগ্রাফিক প্লেটের উপর এক্স রে প্রতিক্রিয়া হয়। ফটোগ্রাফি তোমাকে আগেও বলেছিলাম যে এক্স রে করার সময় একটা বুকের এক্স রে করা হয়, তোমাকে বলা হয় যে তুমি একটা প্লেট বুকে ধরে থাকো, ওই প্লেটটাই হচ্ছে ফটোগ্রাফিক প্লেট। কার্বনকে ভেদ করতে পারে না এক্স রে, তখনই আমাদের মধ্যে ছবি দেখা যায়। এক্স রে রশ্মি জীবন্ত কোষ নষ্ট করে দেয়, মানুষের শরীরে বেশিক্ষণ ধরে এক্স রে রশ্মি পড়া ক্ষতিকর, এতে ক্ষতের সৃষ্টি হয় এবং রক্তের শ্বেতকণিকা নষ্ট হয়ে যায়। শ্বেতকণিকা লোহিত কণিকা, শ্বেতকণিকা হয় এবং এই কারণে ব্লাড ক্যান্সার হতে পারে।
এই যে বেশি এক্সরে ব্যবহার করা ঠিক না, বা এক্সরে রুমে কিন্তু সবাই যেতে দেয় না। কোনো এক্সরে ঘরে তোমার এক্সরে করতেছে তোমার আত্মীয়, তোমাকে যেতে দিবে না। এই ক্ষেত্রে এই জন্যই যেতে দেয় না। তুমি মনে করো না যে তোমার আত্মীয় তোমাকে এক্সরে করবে, তোমাকে যেতে দিল না, কেন দেয় না? এই কারণে এক্সরে সাহায্যে ফটোগ্রাফি প্লেটে হাত পা ভেঙে হাড়ের ছবি পাওয়া যায়, এই জন্য শল্য চিকিৎসায় এক্সরে অপরিহার্য। এক্সরে জীবন্ত কোষকে ধ্বংস করার ক্ষমতাকে কাজে লাগিয়ে ক্যান্সার, টিউমার, বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়। যেমন যদি ক্যান্সারে কোনো স্টেম থাকে, ক্যান্সারে কোনো জীবাণু থাকে, সেগুলোকে এক্সরে দিয়ে নষ্ট করা হয়। তোমার হয়তো কিছু ক্ষতি করলো, কিন্তু সেই ক্যান্সারের জীবাণুটা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে ওই ক্যান্সার রোগীকে কিছুদিন বেঁচে রাখা যায় এক্সরে রশ্মি দিয়ে। গবেষণার ক্ষেত্রে পরমাণু গঠন বিষয়ক নানা পরীক্ষায় এক্সরে রশ্মি ব্যবহৃত হয়। এক্সরে রশ্মির সাহায্যে কেলাসের গঠন সম্বন্ধে মূল্যবান তথ্য জানা যায়। আমরা যে সোডিয়াম ক্লোরাইড, বিভিন্ন ধরনের কেলাস, এই কেলাসগুলো এক্সরে সাহায্যে নির্ণয় করা সম্ভব, অন্য কিছুতে সম্ভব না, কোনো মাইক্রোস্কোপ নাই। এক্সরে নিলে, এক্সরে যেহেতু ছোট, এই জন্য যেমন পরমাণুকে যদি আমরা বা মেসোট্রন কণা, পজিট্রন কণা এসব নির্ণয় করি, এক্সরে দিয়েও হয় না, গামা রশ্মির সাহায্যে নির্ণয় করা হয়। তাহলে বুঝো তারা কত শক্তিশালী, কত ছোট, এবং তাদেরকে এই ধরনের রশ্মি দিয়ে এটাকে দেখা হয়। অতিবেগুনি রশ্মি আমাদের খুব পরিচিত। অতিবেগুনি রশ্মি এক ধরনের তড়িৎচুম্বকীয় বিকিরণ, যা তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমানের চেয়ে ছোট, রঞ্জন রশ্মির চেয়ে বড়। এই রশ্মি তরঙ্গদৈর্ঘ্য 100 ন্যানোমিটার থেকে 400, 100 থেকে 400 পরে হলো আমরা দেখতে পাই। তো এবং শক্তি 3 ইলেকট্রন ভোল্ট থেকে 124 ইলেকট্রন ভোল্ট। এটা মোটামুটি শক্তি বেশি, কিন্তু অত বেশি না, এক্সরে বা ওটার মতো না, তাও ক্ষতি করে এটা আমাদের জন্য। দেখো আমরা অনেক কাজ করে দিয়ে, যেমন 230 থেকে 400 ন্যানোমিটার দিয়ে আলোক সম্বন্ধীয় সেন্সর, বিভিন্ন যন্ত্রপাতি তৈরিতে এই 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 রেঞ্জ দিয়ে, ন্যানোমিটার দিয়ে ইউভি ভিজিবল পরিচয়পত্র, বারকোড, লেবেল কোড, যেমন টাকা পয়সার মধ্যে যে বারকোড থাকে, আমরা দেখাবো পরের ক্লাসে, যে টাকার মধ্যে কিছু কোড থাকে, তোমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু এক্সপ্রেশন দেওয়ার সাথে সাথে ওর চিহ্ন পরিবর্তন, রং পরিবর্তন হয়ে যাবে, তখন দেখা যায় যে এটা জাল টাকা না ভালো টাকা। তারপরে এখন জীবাণু নিরোধক জিনিসপত্র, আয়রন, পানির পরিশোধন সবচেয়ে ব্যবহৃত হয় 280 থেকে। এই যে জীবাণুতে, পানিতে জীবাণু থাকে, অতিবেগুনি রশ্মি দিয়ে আমরা, আমাদের পানির মধ্যে সমস্যা কি? আমাদের পানির মধ্যে সমস্যা হচ্ছে ব্যাকটেরিয়া। শুধু ব্যাকটেরিয়া যদি কিল করতে পারি, পানির মধ্যে আর কোনো জিনিস তোমার ঝামেলা করবো না। পানিতে যেসব জিনিস থাকে সেগুলো পানির গুণাবলী, যে পানির মধ্যে হার্ডনেস থাকে, ক্লোরাইড থাকে, সালফেট থাকে, সোডিয়াম থাকে, আয়রন থাকে। হ্যাঁ, শুধু আর্সেনিক সমস্যা আমাদের দেশে, আর্সেনিকটা আমাদের দেশে পানিতে এখন তেমন বেশি পাওয়া যায় না। আমরা এখন টিউবওয়েল অনেক গভীরে বসাই, এই কারণে আর্সেনিক আমাদের অনেক কমে গেছে। কিন্তু এই জীবাণু নিরোধ, হ্যাঁ, হয় এটা বিশেষ করে এই 240 থেকে 280 ন্যানোমিটার। 250 থেকে ফরেনসিক বিশ্লেষণ, মাদক শনাক্তকরণ, তারপরে ন্যানোমিটার প্রোটিন বিশ্লেষণ, ডিএনএ সংশ্লেষণ, ওষুধ আবিষ্কার, তারপরে এই ন্যানোমিটার হচ্ছে কোষের চিকিৎসা, স্বাস্থ্যগত ইমেজিং, তারপরে 300 থেকে 400 হচ্ছে ন্যানোমিটার সলিড স্টেট লাইটিং, তারপর হচ্ছে 330 থেকে 350 ন্যানোমিটার পলিমারের সংস্করণ এবং মুদ্রণ যন্ত্রের কালি। হ্যাঁ, আমাদের যে কম্পিউটারের কালি যেগুলো আমরা করি, দেখা যায় যে আমরা কি কালি দেই নাকি? কিছু কিছু সাথে কালি দেই না, ও নিজেই আলো দিয়ে একটা ঘর্ষণ সৃষ্টি করে কাগজের উপর কালো দাগ ফেলে দেয় এবং সেটাই কালি হয়। তারপর হচ্ছে এত ন্যানোমিটার আলোক নিরাময় চিকিৎসা, তাকে 350 750 পোকা আকৃষ্ট করতে। যেমন তুমি দেখছো কিনা জানি না, বিভিন্ন হোটেলে মাছি মারার জন্য এক ধরনের লাইট ব্যবহার করা হয়, একটু হালকা নীল রঙের দিলে হয় কি ওই ঘরে মাছি আসতে পারে না। কারণ ওখানে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ওই 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 আলোতে ওই মাছির চোখে পড়লে মাছি সহ্য করতে পারে না, ওই জন্য মাছি আর ঘরের মধ্যে ঢুকতে চায় না। ঠিক আছে, মানুষের সমস্যা হয় না, কিন্তু এটা আমাদের যেটা সমস্যা হলো, আপনার মাছি তো ছোট, এই জন্য মাছি ব্যবহার করার জন্য এটা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে অবলোহিত, মানে আমরা কিন্তু স্যার আমাদের চোখের পাওয়ার থেকে তো মাছির ইয়াটা বেশি। পাওয়ার বেশি রেখে, ও তো ছোট না, ছোট্ট অর্গান তো ছোট। একটা বাচ্চা, অর্গান ছোট হওয়ার কারণে, হ্যাঁ অর্গান, যেমন আমাদের ছোট বাচ্চা, তুমি যা সহ্য করতে ছোট বাচ্চা করতে হবে,
তোমার চোখটা বড় হয়, তোমার সবকিছু বড় হয়। তোমার একটা ছোট বাচ্চার হাড় ভেঙে ফেলে তুমি হাত দিয়ে হাড় ভেঙে ফেলতে পারবা, কিন্তু আমার হাড্ডি কি তুমি হাত দিয়ে ভেঙে ফেলতে পারবা? তাহলে কি হয়, ছোট অবস্থায় ছোট থাকে, বড় অবস্থায় বড় থাকে। তো বলা হচ্ছে মাসি যে চোখ, উকুনেরও কিন্তু চোখ আছে। হ্যাঁ, একদিন বলে আমি তোমাকে দেখাবো উকুনের চোখ আমার কাছে আছে, যে উকুনের চোখ কত ছোট। উকুনের চোখ আছে। দেখ, আমার কথা হচ্ছে যে এই ন্যানোমিটার আলো যদি কোনো লাইট ছাড়ায়, তাহলে ওই লাইটের উপর যখনই কোনো মাছি বা মশার চোখে যখনই পড়বে, সঙ্গে সঙ্গে তোমার সেটা ওখান থেকে বিদায় নেবে, ওই আলো সে সহ্য করতে পারবে না, এবং তুমিও বেশিক্ষণ ওই আলো দিকে তাকিয়ে থাকতে পারবে না। কিন্তু একটা জায়গাতে রাখলে ওটা মাছি মশা তাড়া যায়। এটা আমাদের কাজে ব্যবহৃত হয় আর কি। যাক, আমাদের মশা কামড়েছে কিন্তু লাইটের তো কোনো সমস্যা, তাই না? আয়ার অবলোহিত, এটা এক ধরনের বিকিরণ, এটা তো চুম্বকীয়। এটা হচ্ছে 1 মাইক্রোমিটার থেকে 1 মিলিমিটার, বুঝছো, আস্তে আস্তে বড় হচ্ছে, তরঙ্গদৈর্ঘ্য বড় হচ্ছে। এই বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষা সামান্য বড়, খালি চোখে দেখা যায় না, দেখা যায় না। তুমি দেখবা যে চুলায় রান্না তুলে দিয়েছো, আগুন জ্বলছে, তুমি দেখতেছো কিছু অংশ দেখা যাচ্ছে সবুজ হলুদ রঙের আলো বা সবুজ রঙের আলো, কিন্তু এর উপরে তুমি দেখবা অনেক তাপ, কিন্তু আমরা দেখতে পাই না। তুমি ওখানে দেখবা, ওখানে যা দিবে আগুন লেগে যাবে। কাগজ অনেক দূরে রাখছে, অথচ কাগজে আগুন লাগছে, কিভাবে গেল? ওটা আয়ার দিয়ে যায়, আয়ার রশ্মি। ওটা আয়ারের অনেক ব্যবহার আছে। রসায়ন বিজ্ঞানে আয়ার খুব ব্যবহার করা হয়, বিশেষ করে বলা হচ্ছে কোনো পদার্থের দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ে অবলোহিত রশ্মি বা বর্ণালী ব্যবহার করা হয়। জৈব যৌগের গঠন নির্ণয়ে অবলোহিত রশ্মি ব্যবহার হয়। রসায়ন বিজ্ঞানে আয়ারের অবস্থান খুবই ভালো। আর আমাদের ব্যক্তিগত চিকিৎসা ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে চিকিৎসায় 1956 সালে আবিষ্কার হয়েছে এটা। হ্যাঁ, বিশেষ করে বক্ষ ক্যান্সার, স্তন ক্যান্সার যেগুলো হয় সেগুলো শনাক্তকরণে এটা ব্যবহার করা হয়। এবং ক্যান্সারের আক্রান্ত কোষের অবস্থান বিস্তৃতি শনাক্ত করার জন্য আয়ার রশ্মি ব্যবহার করা হয়। কতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে আমি বলে না, সারা শরীর ছাড়িয়ে গেছে, আর তাকে বাঁচানো সম্ভব হবে না। উনি এই রশ্মি দিয়ে দেখে, এবং যত পর্যন্ত হয়েছে তত পর্যন্তই এটা দেখা যায়। তারপরে আয়ার রশ্মি দ্বারা রক্তে হিমোগ্লোবিনের অক্সিজেন পরিমাণ নির্ণয় করা হয়, মস্তিষ্কে নির্ণয় করা যায়। অক্সিজেনের পরিমাণ কেন, একটা জায়গায় কোষে অক্সিজেন পুষতেছে না, অক্সিজেন যদি না পাবে কোষগুলো মরে যাবে, তাহলে ওই জায়গাতে কি ক্ষত সৃষ্টি হবে, সেখান থেকে টিউমার হবে, ওখান থেকে ক্যান্সার হবে, ব্রেন টিউমার, ব্রেন ক্যান্সার এগুলো থেকেই হয়। তো সেই অক্সিজেন আমরা নির্ণয় করতে পারি আয়ারের মাঝখানে। মূলত সদ্য প্রস্তুত শিশুদের মস্তিষ্কে ক্ষত নির্ণয় এই ব্যাপক হয়। একটা বাচ্চা হয়েছে অ্যাবনর্মাল, তখন তুমি কি চিকিৎসা করবা? তার বুঝতে হবে তার অ্যাবনর্মালিটি কোথায়, চিকিৎসা করতে হলে তো নির্ণয় করতে হবে কি হয়েছে বাচ্চার, তাই না? বাচ্চা তো বলতে পারে না যে তার এই সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে উনি যদি বলতে পারে না, তখন আয়ার দিয়ে আমরা এটাকে শনাক্ত করে থাকি। সেসব যন্ত্রপাতি আছে আমাদের পৃথিবীতে, আছে, বাংলাদেশে হয়তো নাই। প্রতিরক্ষা ব্যবস্থায় আয়ার সিকিউরিটি অ্যালার্ম সিস্টেম, কোনো মুভমেন্ট শনাক্ত করার জন্য অ্যালার্ম বাজতে পারে। একটা ধোঁয়া আসলো, ধোঁয়া আসার সঙ্গে সঙ্গে ধোঁয়া যখনই আয়ার ডিটেক্ট করতে পারবে, সঙ্গে 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 দেখবা যে তোমার সঙ্গে সঙ্গে দেখবা যে তোমার অ্যালার্ম বাজে উঠছে। এই জন্য তখন যে কোনো সিকিউরিটির ব্যাপারে, আগুন লাগছে, ফায়ার বা অন্যান্য কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, সেক্ষেত্রে আমরা এইসব ব্যবহার করতে পারি। হ্যাঁ, এবং কত দূর পর্যন্ত, এবং 2 মিটার রেঞ্জের মধ্যে। যেমন তুমি সিম্পল বলে দিই, তোমার যে ব্লুটুথ আছে, তোমার যে মোবাইল ডাটা একটা থাকে, দেখো আয়ার, যেটা আমরা ব্লুটুথ যখন অন করি এটা কিন্তু আয়ার হয়ে যায়। তখন একটা মোবাইলের পাশে একটা মোবাইল রেখে দিলাম, আর ব্লুটুথ ওপেন করে দিলাম, কোনো জিনিস পাঠাতে চাইলে তোমার মোবাইলে আমরা ছবি হোক শিপ করে দিলাম, কিভাবে গেল ছবিটা? তোমাদের মনে একদম প্রশ্ন জায়গা নেই যে কিভাবে গেল? অবশ্যই সেখানে একটা রেড তৈরি হয়, এই আয়ার রেড দিয়ে তোমার ছবি তো অন্য একটা মোবাইলে চলে গেল, তাহলে বুঝতে হবে। এবং সেখানে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ইন্টারনেটও নাই, তারপরে এটা সম্ভব, এটা করা সম্ভব হয়েছে আয়ার এর কারণে। তবে আয়ার ডায়োড মানব চোখের অদৃশ্য হওয়ার সেক্ষেত্রে তুলনায়, এবং যে কৃত্রিম যে চোখ তৈরি করার চিন্তা ভাবনা করা হচ্ছে আয়ার দিয়ে করা হবে, এবং আয়ার দিয়ে সে মোটামুটি সবকিছু 3D ডাইমেনশনে সে দেখতে পাবে, যা সামনে একটা রাস্তা গর্ত আছে না উঁচা না লম্বা, সেগুলো দেখতে পাবে। যাই হোক, এগুলো আমাদের ফিজিওথেরাপিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, ফিজিওথেরাপিতে। এবং ফিজিওথেরাপি যে চিকিৎসা সম্পূর্ণ আয়ার। তোমার মাংসপেশি শক্ত, মাংসপেশি নরম, এবং কেমন ধরনের ব্যথা, কোন ধরনের ব্যথা, সেই ধরনের ব্যথাতে কোন আয়ার, কোন রশ্মি দিতে হবে, কত রশ্মি তাপমাত্রা দিতে হবে, সেগুলো সবকিছু ডিপেন্ড করে, এবং সেগুলো মেশিন আছে।
এবং বিশেষ করে ব্যথার ওষুধ খেলে শরীরের মধ্যে কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাই এই ব্যথা নিরাময় করার জন্য ফিজিওথেরাপি ব্যবহার করা হয়েছে। বিশেষ করে বয়স্ক মানুষের কাছে হাড় ক্ষয়ে গেছে, অনেক ব্যথা সহ্য করতে পারে না, তাদেরকে নিয়মিত আয়ার থেরাপি দিলে বা ফিজিওথেরাপি দিলে সে ব্যথা কিছু উপশম হয়। এবং এটা মেইনলি আয়ারটা আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে এখন ফিজিওথেরাপিতে। তো যাই হোক, আমরা মোটামুটি সবকিছু জানলাম। তারপর হচ্ছে তথ্য আদান প্রদানে অবলোহিতে আদান প্রদানে টিভি, সিডি প্লেয়ার, মিউজিক, ইভেন তোমার কাছে যে রিমোট কন্ট্রোল আছে, যে রিমোট কন্ট্রোলটা কিভাবে টিভি চালু হলো, ব্যাটারি দিয়ে আয়ার অবলোহিত সৃষ্টি করা হয়, এই সিগন্যাল ওখানে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে ওখানকার সিগন্যাল পেয়ে সে স্টার্ট করে দেয় টিভি। তুমি তো কোনোদিন ভাবো নাই যে এখানে রিমোট টিপলাম টিভি স্টার্ট হয়ে গেল। এইগুলো বিজ্ঞানের অবদান, তড়িৎচুম্বকীয় অবদান, এগুলো আমরা এতদূর পর্যন্ত আমরা আসতে পেরেছি। তারপর হচ্ছে দৃশ্যমান তড়িৎচুম্বক বর্ণালী, যেমন চোখের যেটা আমরা এটা আমাদের কিছুই না, আমাদের শুধু রং দেখায়, মানুষের চোখ চিহ্নিত করতে পারে, এটার জন্য কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা তো পরীক্ষা থাকবেও না, কারণ চোখ দিয়ে আমরা দেখি, সবকিছু দেখি। তারপর হচ্ছে মানুষের চোখ থেকে এত নানোমিটার পর্যন্ত, এর পরে যেগুলো আছে সেগুলো হচ্ছে, যেমন মানুষের চোখটা সবচেয়ে ভালো দেখে সবুজ রং, দেখছো? সবুজ রঙে কিন্তু মানুষের মস্তিষ্কে ভালো সেন্স তৈরি করে, যেখানে সবুজ রঙ আমরা তাকে থাকি আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু অন্য কোনো রং হলেই মনে হয় যে কেউ বলে যে খেত খেত লাগতেছে, লাল রং ভালো লাগতেছে না, এরকম কেউ বলছে না। বেগুনি রঙের কাপড় তো কেউ পরেই না, কেন পরে না? তোমাদের বলছে বেগুনি রং কেন রং না পড়তে চায় না? বেগুনি রঙের না পড়ার কারণটাই হচ্ছে যে বেগুনি রংটা চোখে সমস্যা করে এবং লাল আলো সমস্যা করে, লাল আলো কাপড় চোপড় কেউ পড়তে চায় না। এইটাই হচ্ছে তার সায়েন্টিফিক ব্যাখ্যা। উদ্দেশ্য বলা যায় উজ্জ্বল পরিবর্তন, যেমন গোলাপি রং কিংবা মিশ্র ম্যাজেন্ডা, এই বর্ণের অনুপস্থিত থাকার কারণে এই রংগুলি একাধিক তরঙ্গদৈর্ঘ্য মিশ্রণের ফলে সৃষ্টি হয়। এই যে রং মিশ্রণ করা হয়েছে, এই তরঙ্গদৈর্ঘ্য ডেভিয়েশন হচ্ছে। তুমি যে রং সৃষ্টি করো না কেন, সেই রং কিন্তু তার নিজস্ব একটা তরঙ্গদৈর্ঘ্য সৃষ্টি হবে, যেটা আমাদের বেশি হবে সেটা চোখে লাগবে, যেটা বেশি হবে না সেটা ভালো লাগবে। এবং তোমার যে পছন্দ আমার পছন্দ মিলবে না কেন, তোমার চোখ আর আমার চোখ এক না, তোমার চোখ যে ভালো লাগতেছে আমার চোখে ভালো নাও লাগতে পারে। এটা মানুষের বিভিন্ন রং। এই রং আমার লাল পছন্দ না, খুব পছন্দ লাল লাল আলো। আমি অলওয়েজ লাল কাপড় পরি। অনেক প্রজাতির প্রাণীর কিন্তু চোখে স্যার আমার পছন্দ না, আমার সমস্যা হয়। তরঙ্গদৈর্ঘ্য সংবেদী হয়, যেমন মৌমাছির মতো কীটপতঙ্গ অতিবেগুনি রশ্মি দেখতে পায়, যা ফুলের মধু আহরণে তাদেরকে সহায়তা করে। পাখিরা অতিবেগুনি আলোতে দেখতে পায়, কিছু কিছু পাখির যৌন নির্ভর কিছু শুধুমাত্র অতিবেগুনি আলোতে দেখতে পায়। অনেক সিগন্যাল আছে, সেই সিগন্যালগুলো দেখতে পায়। মানুষ অনেক কিছু আবিষ্কার করে ফেলছে এসব দ্বারা, বুঝলেন? তারপরে আরো দেখা যায় রেডিও ওয়েভ। এটা এত ফ্রিকোয়েন্সি, বিশেষ করে বেতার, যে আমরা যে রেডিও শুনতাম আগে, এই রেডিও ওয়েভ থেকে বেতার শুনছি। এবং আমরা যে মোবাইলে কথা বলছি, মোবাইলটা আসে হলো 3G 4G লাইন দিয়ে, কিন্তু যখন তুমি যে কথা বলো, এই কথাটা সম্পূর্ণ রেডিও ওয়েভ দিয়ে কথাটা আসে। তুমি যে কথাগুলো বলছো, যে আমি যে কথা বলছি তুমি শুনছো, সেটা হচ্ছে রেডিও ওয়েভ। এখান থেকে রেডিও ওয়েভ যাচ্ছে, সেটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। যেমন রেডিও ওয়েভ, আমি একটা রেডিও ব্যবহার, রেডিও বেতার যন্ত্র ব্যবহার, মোবাইল যোগাযোগ লিঙ্ক স্থাপনে, টেলিভিশন ব্রডকাস্টিং, ইন্টারনেট সংযোগে, টাওয়ার টু টাওয়ার রেডিও লিঙ্ক ব্যবহার। যখন একজন প্রেরক অনেকগুলো রিসিভার থাকে, তখন মাল্টিকাস্টিং এর জন্য একটা রেডিও ওয়েভ দরকার হয়। ওয়াইড এরিয়া নেটওয়ার্কের জন্য রেডিও ওয়েভ ব্যবহার হয়। ঠিক আছে, এই যে ইন্টারনেট যেমন চলছে সবকিছু রেডিও ওয়েভের কারণে হচ্ছে। মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বলা হয়। এই তরঙ্গদৈর্ঘ্য 1 থেকে 1 মিলিমিটার থেকে 1 মিটার পর্যন্ত। মাইক্রো বাঁকা পথে চলতে পারে না, এর সমস্যা। তার জন্য কি করতে হয় দেখো, মোবাইল টাওয়ার ডাইরেক্ট এখানে সিগন্যাল পড়লে পাহাড়ের উপর টাওয়ার দিচ্ছে, তাহলে এখান থেকে এখানে যাবে এবং এখান থেকে আসবে। তখন করে কি, টাওয়ারগুলো এমন ভাবে বসানো হয় যে এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, সোজা পথে চলা যাবে। এই জন্য আমাদের মোবাইল টাওয়ারগুলো যে রাখা হয়েছে, দেখো বিভিন্ন জায়গায় টাওয়ার রাখা হয়েছে এই কারণে, উঁচা নিচা যেহেতু। সেই ক্ষেত্রে রেডিও ওয়েভের মাইক্রোওয়েভের একটাই সমস্যা, সে সোজা পথে চলতে পারে, বাঁকা পথে চলতে পারে না। অন্যান্য আলো কিন্তু বাঁকা চলতে পারে। টেলিভিশন সিগন্যাল পাঠানোর কাজে, বিভিন্ন প্রতিষ্ঠান অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে, ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে, আবহাওয়া সর্বশেষ পর্যন্ত পর্যবেক্ষণে মাইক্রোওয়েভটা ব্যবহার করা হয়। তো এগুলো আমাদের, তারপরে জাল পাসপোর্ট বা জাল টাকা সহায়তা করে ইউনিভার্সিটি ব্যবহার আছে। তো যাই হোক, এগুলো আমাদের মানে এই জিনিসগুলা তোমরা দেখে নেও, যে কিছু জাল টাকা আছে, জাল টাকা পাসপোর্ট প্রতিভাব সৃষ্টি করে। মানে জাল টাকার মধ্যে এই প্রতিভাব সৃষ্টি করতে পারে না, ফ্লোরোসেন্স সৃষ্টি করতে পারে না, যে কারণে
জাল চাপা। আমাদের প্রশ্নটা হচ্ছে কিন্তু জালটাকে পারস্পরিক শনাক্তকরণের ব্যবহার কিভাবে করা হয় সেটা তোমার এখানে উত্তর দেওয়া আছে, তোমরা এখানে লিখে নেবা। ওই আগে যে কথা বললাম সেই কথাগুলো এখানে দেওয়া আছে। দৃশ্যমান বেগুন রশ্মির চেয়ে শক্তিশালী এবং ইউভি রশ্মি, হ্যাঁ, এটা তোমরা একটু এখানে দেখে নিয়ে এটার উত্তর এখানে দেখে নিবা। কারণ সময় কম, যে কোনো মুহূর্তে কিন্তু আমরা এটা বন্ধ হয়ে যেতে পারে। এমআরআই বর্তমান যুগে এটি অসাধারণ ডায়াগনস্টিক টুল। এই শরীরের মধ্যে অভ্যন্তরে বিভিন্ন রঙের নিখুঁত ছবি তোলা যায়। এর মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে টিউমার, ক্ষত, ক্ষতিকর টিস্যু, ভাঙা হাড় ইত্যাদি শনাক্ত করা যায় এমআরআই দ্বারা। এক্সরের চেয়ে আরো ভালো এবং শরীরের জন্য এটা খারাপ, এবং আয়ার রশ্মি দিয়ে করা হয়। এমআরআই রেডিও পালস পাঠানো হয়, তার কম্পাঙ্ক থেকে সাধারণ হাইড্রোজেনের নিজস্ব কম্পাঙ্কের সমান, ফলে হাইড্রোজেন পরমাণু অনুরণ রেজোন্যান্স সৃষ্টি হয়। এই কারণে রেজোন্যান্স ইমেজিং বলা হয়। এবং হাইড্রোজেন পরমাণুর নেগেটিভ মোমেন্টের তথ্য চুম্বক ক্ষেত্রের প্রতি সংবেদনশীল বেশি হওয়ার কারণে, হ্যাঁ, মানব দেহে এদের সংখ্যা অসীম, তাই হাইড্রোজেনকেই বেছে নেওয়া হয়েছে। কারণ হাইড্রোজেন আমাদের শরীরের মধ্যে আছে সব জায়গায়, হাইড্রোজেন, কার্বন। মানবদের শতকরা 70% পানি, চর্বি থাকে, এতে প্রচুর পরিমাণে হাইড্রোজেন পরমাণু থাকে। এই হাইড্রোজেন পরমাণুর সাথে এমআরআইটা রেজোন্যান্স হয়। যেখানে হাইড্রোজেন বেশি থাকবে সেখানে হাইড্রোজেনের সিগন্যাল পাওয়া যাবে, কম থাকবে সেখানে কম পাওয়া যাবে। যে কারণে আমরা এই এমআরআই ব্যবহার করে ওইভাবে ক্ষত স্থানের সৃষ্টি, জায়গাতে পানি কমে গেছে, বিশেষ করে যারা স্ট্রোক করে তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো খুবই ব্যবহার হয়, যে মাথার মধ্যে তার স্ট্রোক করছে কিনা, রক্ত জমাট বাঁধছে কিনা সেটা দেখার জন্য এমআরআই করতে হয়। তো সকলকে ধন্যবাদ ক্লাসে থাকার জন্য। এই ক্লাসগুলো মেনলি এই যে দেখো তোমাদের আজকে যারা ক্লাসে ছিল তাদের আমি কিন্তু অলরেডি স্ক্রিনশট নিয়েছি। আমার একটু স্ক্রিনশট তোমাদের নিব, একটু ওয়েট করো। তোমরা যে কজন ছিলা একটু ওয়েট করতে হবে। পরে দুইজন মধ্যে অ্যাড হয়েছে না? তো ঠিক আছে, ওকে, আমার ইউটিউবে কিছুর মধ্যে দিয়ে দিব, তোমরা ওখান থেকে তোমরা একটা সবকিছু বাকি অংশটুকু এখান থেকে তোমরা নিতে পারবা। তো ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তীতে আরো নতুন কোনো টপিকস নিয়ে আমরা হাজির হব, এবং এই চ্যাপ্টার আমরা শেষ করে ফেলবো। পরের চ্যাপ্টার আবার নতুন করে শুরু হবে, অন্য কিছু চ্যাপ্টার যেগুলো রসায়ন বিজ্ঞানের মধ্যে আছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।